খুব রান্না বান্না চলছে। বড় ডেকে পোলাও চড়েছে, প্রকাণ্ড দুটো বড় মাছ কোটা হচ্ছে, আরও 2 ডেক পোলাও, রাতভর মাল মশলা ডালায়। ছেলেদের উৎসাহ ছাপিয়ে উঠেছে মাস্টারদের উৎসাহ। তারা নিজেরাই ছোটাছুটি করে রান্নার তদারক করছেন, কোথায় খাওয়ার পাত পাতা হবে তার ব্যবস্থা করছেন ইত্যাদি। আমায় ঘিরে কয়েকজন মাস্টার এসে দাঁড়ালেন। একজন বৃদ্ধ শিক্ষক বললেন, আপনাকেই খুঁজছি, কোথায় গিয়েছিলেন? কদিন এসেছেন, আমাদের মাস্টারবাবুর পরম বন্ধু আপনি, আপনার সঙ্গে আলাপ করবার জন্যে। আমি ড্রয়িং মাস্টারকে দেখিয়ে বললাম, এর বাড়ি চায়ের নিমন্ত্রণ ছিল। আমাদের হরনাথের বাড়ি? বেশ বেশ। এই রকম একটি অপরিচিত স্থানে আমি সেদিন যে আন্তরিক আপ্যায়ন, হৃদ্যতা ও সমাদর লাভ করেছিলাম তা জীবনে কখনো ভুলবার নয়। অথচ আমার সঙ্গে তাদের কোনো স্বার্থের সম্পর্ক নেই কোনো দিক দিয়েই। আমায় খাতির করে তাদের লাভ কি? আমায় ও আমার বন্ধুটিকে মাঝখানে নিয়ে ওরা খেতে বসলেন। কত রকমের গল্পগুজব, হাসি খুশি। একজন শিক্ষক বললেন, আমাদের দেশ কেমন লাগলো আপনার? বড় ভালো লেগেছে, পূর্ববঙ্গের লোকের প্রাণ আছে। সত্যিই নাকি আপনার তাই মনে হয়েছে? মনে হয়েছে তো বটেই, আমি সে কথা শুধু মুখে বলছি না, একদিন লিখব। আপনার লেখা টেখা আছে? ইচ্ছে করে লিখতে, তবে লিখিনি কখনো। আপনাদের এই আদর আপ্যায়ন কোনোদিন ভুলব না, এ কথা আমার মনে রইল। সুবিধে হলে, সুযোগ পেলে লিখবই। তারা সবাই মিলে আমার বন্ধুর নানা রকম সুখ্যাতি করলেন আমার কাছে। হেডমাস্টার বাবুর ইংরেজি প্রায় সাহেবের মতো, এমন ইংরেজি বলবার বা লিখবার লোক তারা কখনো দেখেননি ইত্যাদি। পরদিন আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে ওখান থেকে চলে এলাম। প্রসঙ্গক্রমে উল্লেখ করি, আমার এই বন্ধুটি তারপর ওখানকার কাজ ছেড়ে দিয়ে বিটি পড়তে আসেন কলকাতায়, এবং ভালো করে বিটি পাশ করে কীরকম কি যোগাযোগে বিশ্ববিদ্যালয়ের বৃত্তি লাভ করে বিলেত যান। বর্তমানে ইনি শিক্ষা বিভাগের একজন উচ্চপদস্থ কর্মচারী। বছর 2 পরের কথা, ভগলপুরে বড় বাসা বলে খুব বড় একটা বাড়িতে থাকি। কার্যোপলক্ষে কেশরামজির চাকরি তখন অনেকদিন ছেড়ে দিয়েছি। বড় বাসাতে অন্য কেউ থাকে না, আমি চাকর বাকর নিয়ে বাস করি। গঙ্গার একেবারে ঠিক ধারেই। ছাদের ওপর থেকে মুঙ্গেরের পাহাড় দেখা যায়। দিনরাত হু হু খোলা হাওয়া বয়। ওপারে বিশাল মুক্ত চরভূমি, দিনে সূর্যালোকে মরুভূমির মতো দেখায়, কারণ এসব দেশের চর বালুময় ও বৃক্ষলতাহীন। আবার রাত্রের জ্যোৎস্নালোকে পরীর দেশের মতো স্বপ্নময় হয়ে ওঠে। একদিন লোকজনকে জিজ্ঞেস করে জানলাম, কাছে অনেক সব দেখবার জিনিস আছে। আমার বন্ধু সুগায়ক হেমেন্দ্রলাল রায়কে একদিন বললাম, চলো হে, কোথাও একদিন বেরিয়ে আসা যাক। হেমেন দ্বিজেন্দ্রলাল রায়ের ভ্রাতুষ্পুত্র, এখানেই ওদের বাড়ি। আমার সঙ্গে খুব আলাপ হয়ে গিয়েছিল। বড় বাসার ছাদে বসে আমরা দুজনে প্রায়ই আড্ডা দিতাম রাত্রে। হেমেন যেতে রাজি হয়ে গেল, কিন্তু কোথায় যাওয়া যায়? আমার শোনা ছিল কাজরা ভ্যালি খুব চমৎকার বেড়াবার ও দেখবার জায়গা। ওখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম বলে একটা গ্রানাইট পাহাড়ের গুহায় বৌদ্ধযুগের চিহ্ন পাওয়া যায়। হেমেন ও আমি দুজনে বেরিয়ে পড়লাম একদিন সকালের ট্রেনে। জামালপুরে গিয়ে পুরি ও জিলিপি কিনে নেওয়া গেল সারাদিন খাবারের জন্যে। বনজঙ্গলে চলেছি, খাদ্য সংস্থানের যোগাযোগ আগে দরকার। কাজরা স্টেশনে নেমে কাজরা ভ্যালি ও ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে যেতে হয়। জামালপুর ছাড়িয়ে আরও 30 মাইল পরে কাজরা। স্টেশনের চারদিকেই ছোট ছোট পাহাড় আর প্রস্তরের টিলা। স্টেশন থেকে বার হয়ে সোজা পথে দূর পাহাড় শ্রেণীর দিকে চলেছি কোথায় দুজনে। একজন গ্রাম্য লোককে জিজ্ঞেস করলাম, ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম কোথায় জানো? সে বলল, নেহি জানতা বাবুজি। সুতরাং মনে হলো জায়গাটি নিতান্ত কাছে নয়। কাছাকাছি হলে এরা নিশ্চয়ই জানত। তবে সামনের ওই পাহাড় শ্রেণীর মধ্যে ছাড়া আর গুহা কোথায় থাকতে পারে? নিকটে আর কোথাও তেমন বড় পাহাড় নেই। স্টেশন থেকে একটা রাস্তা বেরিয়ে দূরের পাহাড়ের দিকে চলেছে। আমরা দুজনে সেই পথেই চললাম। মাঝে মাঝে বিহারি পল্লী গ্রাম, খোলার ঘর, ফণিমনসার ঝোপ, মহিষের দল মাঠে চড়ছে। দড়ির 4 পাই পেতে গ্রাম্য লোকেরা জটলা করছে ঘরের উঠোনে। অত্যন্ত ময়লা ছাপা শাড়ি পরনে গৃহস্থ বধূরা ইঁদারা থেকে জল তুলছে। আবার ফাঁকা মাঠ, জনহীন পথ, মাঝে মাঝে গমের ক্ষেত। পাহাড় শ্রেণীর কাছে আসবার নামও নেই। স্টেশন থেকে যত দূরে দেখাচ্ছিল এখনও ঠিক তত দূরেই মনে হচ্ছে।
হেমেন বলল, পাহাড় বোধ হচ্ছে অনেক দূরে। চলো, যখন বেরিয়েছি যেতেই হবে। সন্ধ্যার ট্রেনে ফিরতে হবে, মনে আছে? যদি ট্রেন না ধরতে পারি কোথাও থাকা যাবে। এইসব গ্রামে জায়গা মিলবেই একটা রাতের জন্যে। বেলা বেশ চড়েছে। একটা ইদারার পাড়ে আমরা দাঁড়ালাম জল খাবার জন্যে। একটি মেয়ে আমাদের হাতে জল ঢেলে দিল। আমরা তাকে পয়সা দিতে গেলাম, সে নিল না। আরও একখানা গ্রাম ছাড়ালাম। বিহার অঞ্চলের গ্রামে বা মাঠে কোথাও তেমন গাছপালা নেই। গ্রামের কাছে তাল গাছ, দু একটা আম বাগান আছে বটে, কিন্তু তার তলায় কোনো আগাছা নেই। শুকনো পাতা পর্যন্ত পড়ে নেই। এদেশে জ্বালানি কাঠের অভাব। মেয়েরা ঝুড়ি ভরে জ্বালানির জন্যে শুকনো পাতা কুড়িয়ে নিয়ে যায়। বাংলাদেশের শ্যামল বনশোভা এখানে একান্ত দুর্লভ। আছে কেবল বিহারের সেই একঘেয়ে সিসম গাছের সারি। পথের দুধারে কোথাও ছায়াতরু নেই। খররৌদ্রে পথ হাঁটতে কেবলই তৃষ্ণা পাই। দুজনে ঠিক করলাম বস্তির ইদারা থেকে জল পান করা স্বাস্থ্যসম্মত হবে না। এসব সময়ে বিহারের পল্লীতে কলেরা, প্লেগ ইত্যাদির প্রাদুর্ভাব ঘটে। সাবধান থাকাই ভালো। এবার পথের পাশে ছোট ছোট গাছপালা দেখা গেল। একটা কথা বলি, বাংলাদেশে যাকে ঝোপ বলা হয় সে ধরনের বৃক্ষলতার নিবিড় সমাবেশ বিহারে ক্বচিৎ দেখা যায়। দক্ষিণ বিহারে তো একেবারেই নেই। বরং উত্তর বিহারের বড় নদীর ধারে বাংলাদেশের মতো ঝোপ অনেক দেখেছি। বাংলাদেশের ঝোপের একটা নিজস্ব সৌন্দর্য আছে, এমনটি আর কোথাও দেখিনি। আমাদের জেলায় আমি জানি এমন অদ্ভুত ধরনের সুন্দর ঝোপ আছে, যার মধ্যেকার নিবিড় ছায়ায় গ্রীষ্মের দিনে সারা বেলা বসে কাটানো যায় নানা অলস স্বপ্নে। প্রধানত ঝোপ খুব ভালো হয় কেওঝাঁকা ও শাঁড়া গাছের। কেওঝাঁকা মোটা কাঠের গুঁড়িযুক্ত গাছ হলেও লতার মতো এঁকে বেঁকে ওঠে ও বিস্তৃত হয়ে পড়ে। এর পাতাগুলো মখমলের মতো নরম, মসৃণ, শাঁসালো এবং অত্যন্ত সবুজ। কেওঝাঁকার স্বভাবই ঝোপ সৃষ্টি করা, যেখানে যে অবস্থাতেই থাক জঙ্গলে। কারণ কেওঝাঁকা বনের গাছ, যত্ন করে বাড়িতে কেউ কখনো পোঁতে না। এঁকে বেঁকে উঠে ঝোপ সৃষ্টি করবেই। আর কি সে ঝোপের নিবিড় শান্ত আশ্রয়! শাঁড়া গাছও এরকম ঝোপ তৈরি করে, কিন্তু সে আরও উঁচু ছাদওয়ালা বড় ঝোপের সৃষ্টি করে। শাঁড়া গাছ উঁচু হয় অনেকখানি। ডালপালাও কেওঝাঁকার চেয়ে অনেক মজবুত। শুধু অবশ্যই এই গাছগুলি ঝোপ তৈরি করে না, যদি গাছের মাথায় অন্য লতা না ওঠে। কিন্তু বাংলাদেশের জঙ্গলে বনকলমি, ঢোলকলমি, কেলে কোঁড়া, বন মরচে, বন শিম, অপরাজিতা, ছোট গোয়ালে, বড় গোয়ালে প্রভৃতি লতা সর্বদাই আশ্রয় খুঁজে বেড়াচ্ছে অন্য গাছের, অবিবাহিতা মেয়েদের মতো। এদের মধ্যে সব লতারই চমৎকার ফুল ফোটে। কোনো কোনো ফুলের মধুর সুবাসও আছে, যেমন কেলে কোঁড়া ও বন মরচে লতার ফুল। পুষ্প প্রসবের সময়ে এইসব লতা যখন ছোট বড় ঝোপের মাথা নীল, সাদা, ভায়োলেট রঙের ফুলে ছেয়ে রাখে, তখন নদী প্রান্তবর্তী বন বহুদূরের আভাস এনে দেয় মনে। মুগ্ধ নীল আকাশের তলায় এদের পাশে বসে যেন সারা জীবন কাটিয়ে দেয়া যায়। কত কি স্বপ্ন যে এরা মনে আনে। বিলেতে, আমেরিকায় ঝোপের মূল্য বোঝে, তাই বড় আধুনিক ধরনের বাগানে ঝোপ রচনা করবার মতো গাছপালা পুঁতে দেয়। বাগান আর্টিস্টিকভাবে তৈরি করবার জন্যে ওদের দেশে এক জাতীয় শিল্পী আছেন, তাদের গার্ডেন আর্কিটেক্ট বলে। এরা মোটা মজুরি নিয়ে অতি চমৎকারভাবে তোমার আমার বাগান তৈরি করে দেবে। ফলের বাগান নয়, সুদৃশ্য ফুল ও অন্যান্য গাছের বাগান। এই বাগানে ঝোপের বড় দাম। সাধারণত দু ধরনের ঝোপ এইসব বাগানে করা হয়, আরবার জাতীয়, পারগোলা জাতীয়। শেষোক্ত শ্রেণীকে ঠিক আমাদের পরিচিত ধরনের ঝোপ বলা যায় না, কারণ ওটা হচ্ছে লতা পাতা দিয়ে ছাওয়া ভ্রমণ পথ, অনেকটা আমাদের লাউ মাচা, পুঁই মাচার মতো। তলা দিয়ে পাথর বাঁধানো রাস্তা, খুঁটির বদলে অনেক বাগানে মার্বেল পাথরের থাম দেওয়া। সাধারণত ডন রোজ, হনিসকল প্রভৃতি লতানে গাছ পারগোলার মাচায় উঠিয়ে দেওয়া হয়। আজকাল পশ্চিম চীন থেকে আমদানি ক্লিম্যাটিস আরামান্ডি নামক সুগন্ধি পুষ্পযুক্ত লতার খুব কদর। তাছাড়া যাকে বলে স্যান্ডউইচ, আইল্যান্ড ক্রিপার, সে জাতীয় পুষ্পিত লতারও খুব চল হয়েছে এই উভয় জাতীয় ঝোপ রচনার কাজে। আমি বিখ্যাত উদ্যান শিল্পী স্যার এডউইন লুটেন্সের রচিত একটি ঝোপের ছবি দেখছিলাম কয়েক বছর পূর্বে। তাতে যে শিল্প প্রতিভা ও সুকুমার সৌন্দর্য বিজ্ঞানের পরিচয় ছিল, মন থেকে সে ছবি কখনো মুছে যাবার নয়। এইসব বাগানের ঝোপ যত পুরনো হবে ততই তার দাম হয়। লতা আরও নিবিড় হয়ে ওঠে,
বাংলাদেশে কত নদী তীরের মাঠে, কত বাঁশবাগানের শ্যামল ছায়ায় অযত্ন সম্ভূত অদ্ভুত ধরনের ঝোপরাজি কত যে ছড়ানো। প্রকৃতি স্বয়ং সেখানে গার্ডেন আর্কিটেক্ট। কত পুরনো ঝোপও আছে তাদের মধ্যে। আমাদের গ্রামেই আমি এমন সব কেওঝাঁকার ঝোপ দেখেছি, যা আমার বাল্য দিনগুলোতে যেমন ছিল আজও তেমনই আছে। কিন্তু কে তাদের মূল্য দেয় এদেশে? আদর তো করেই না, বরং গালাগালি দেয়। ওরাই নাকি ম্যালেরিয়ার সৃষ্টি করছে। আমার গ্রামে ইছামতি তীরের মাঠে এরকম অনেক ঝোপ আছে। শনি রবিবারের অবকাশে কতদিন এ ধরনের ঝোপে বসে মাথার উপরকার নিবিড় শাখাপত্রের অন্তরালবর্তী নানা জাতীয় বিহঙ্গের কলকাকলির মধ্যে আপন মনে বই পড়ে বা লিখে সারা দুপুর কাটিয়েছি। দূরপ্রবাসে সে কথা মনে পড়ে দেশের জন্যে মন কেমন করে ওঠে। হাঁটতে হাঁটতে এইবার পাহাড় নিকটে এলো ক্রমশ। পাহাড়ের ওপরের বন সবুজের ঢেউয়ের মতো নিচে নেমে এসেছে। কত রকমের গাছ, প্রধানত শাল ও পাড়াশি, আরও অজানা নানা গাছ। মহুয়া গাছ এ অঞ্চলে কোথাও দেখিনি। পাহাড়ের ওপরকার বন বেশ ঘন। বড় বড় পাথরের চাই পাহাড়ের পাদদেশে অনেক দূর পর্যন্ত ছড়ানো। মাঝে মাঝে নেমে এসেছে পাহাড়ি ঝর্ণা। আমরা একটা পাহাড়ে উঠলাম। কাঠকুড়ুতে যাই গ্রাম্য লোকে যে সরু পথ বেয়ে, সেই পথে দুজনে অতি কষ্টে লতা ধরে ধরে উঠি। আবার হয়তো একটা শিলাখণ্ডে বসে কিছুক্ষণ বিশ্রাম করি, আবার উঠি। এ পাহাড়ের কোথাও জল নেই। দুজনেরই ভীষণ পিপাসা পেয়েছে। হেমেনের রীতিমতো কষ্ট হচ্ছে আমি বেশ বুঝতে পারলাম, কিন্তু কিছুই করার নেই। তাছাড়া বস্তি থেকে অনেক দূর নির্জন বন প্রদেশে এসে পড়েছি। লোকজনের মুখ দেখা যায় না, গলার স্বরও শোনা যায় না। হেমেন বলল, ঠিক পথে যাচ্ছি তো। তা কি করে বলবো, তবে অন্য পথ যখন নেই তখন মনে হচ্ছে আমরা ঠিক পথেই চলেছি। বন যেরকম ঘন, কোনো রকম জানোয়ার থাকা অসম্ভব নয় হে, একটু সাবধানে চলো। আমরা পাহাড়ের মাথায় উঠে দেখি আমাদের সামনে দিয়ে পথটা আবার নিচের উপত্যকায় নেমে গিয়েছে। আমরাও নামতে লাগলাম সে পথ ধরে। একেবারে উপত্যকার মধ্যে নেমে এলাম যখন, তখন চোখে পড়ল ওদিকে আর একটা পাহাড় শ্রেণী। এর সঙ্গে সমান্তরালভাবে চলে গিয়েছে মধ্যে এই বনাকীর্ণ উপত্যকা। বিস্তৃতিতে প্রায় 200-300 গজ হবে। শালবনের মধ্যে ক্ষুদ্র একটি পাহাড়ি নদী রাঙা বালির ওপর দিয়ে বয়ে চলেছে। পায়ের পাতা ডোবে না এত অগভীর। হেমেন জল খাবেই, আমি নিষেধ করলাম। বিশ্রাম না করে জল পান করা যুক্তিযুক্ত হবে না, বরং তার আগে স্নান করে নেওয়া যাক। কিন্তু স্নান করি কোথায়? অত অগভীর নদীর জলে স্নান করা চলে না। হেমেন বলল, তুমি বসো, আমি বনের মধ্যে কিছু দূর বেরিয়ে দেখে আসি জল কোথাও বেশি আছে কিনা। বেলা ঠিক 1টা। ঝাঁঝা করছে খররোদ। কাঁচা শালপাতা বিছিয়ে বনের ছায়ায় শুয়ে পড়লাম। যেমন ক্ষুধা তেমনই তৃষ্ণা, দুই প্রবল হয়ে উঠেছে। অদ্ভুত ধরনের নির্জনতা এই উপত্যকার মধ্যে। এরই নাম কাজরা ভ্যালি বোধ হয়। কেই বা বলবে এর ওই ইংরেজি নাম কিনা। হেমেনকে একা ছেড়ে দেওয়া ঠিক হয়নি, কারণ এমন নির্জন মনুষ্য বসতি শূন্য স্থানে বন্যজন্তুর আকস্মিক আবির্ভাব বিচিত্র কি। কেউ কোথাও নেই। এই সময় একা বনচ্ছায় শায়িত অবস্থায় এই উপত্যকার সৌন্দর্য ও নিবিড় শান্তি ভালো করে আমার মনে অনুপ্রবিষ্ট হয়ে গেল। এইখানে বুদ্ধ নারকেল নামে সুবৃহৎ বনস্পতি প্রথম দেখি। তারপর অবশ্যই মধ্য ভারতের অরণ্য প্রদেশে এই অতি বৃহৎ বৃক্ষ দেখেছি। নাম যদিও বুদ্ধ নারকেল, এ গাছের চেহারা দেখতে অনেকটা বিড়ি পাতার গাছের মতো। প্রকাণ্ড মোটা গুঁড়ি, ভীষণ উঁচু, সোজা খাড়া ঠেলে উঠেছে আকাশের দিকে। চওড়া বড় বড় অনেকটা তিত্তিরাজ গাছের মতো পাতা। পত্র সমাবেশ অত্যন্ত ঘন। বনস্পতি বটে। এর পাশে শাল গাছকে মনে হয় বেঁটে বঙ্কু। অবশ্যই এ জঙ্গলে কিভাবে এ গাছের নাম জানলাম তা পরে বলবো। কিছুক্ষণ পরে হেমেন ফিরে এসে আনন্দের সঙ্গে বলল, খুব ভালো স্নানের জায়গা আবিষ্কার করে এলাম, বেশ একটা গভীর ডোবার মতো, চলো। আমি জিনিসপত্র নিয়ে যেতে চাইলাম। হেমেন বলল, এইখানে থাক না পড়ে, তুমিও যেমন, কে নেবে এই জঙ্গলে। আমি বললাম, থাক, তবে খাবারের পুঁটলিটা নিয়ে যাওয়া যাক। নিয়ে উঠে সেখানে বসেই খেয়ে নেব। পরে দেখা গেল এ প্রস্তাব কি করে ভালোই করেছিলাম। ভাগ্যে খাবারের পুঁটলি রেখে যায়নি। গিয়ে দেখি বনের মধ্যে আসলে পাহাড়ি ঝর্ণাটাই একটা খাতের মতো সৃষ্টি করেছে। একটা মানুষের গলা পর্যন্ত জল ডোবাটাতে।
স্নান সেরে শালবনের ছায়ায় বসেই আমরা জামালপুর থেকে কেনা পুরি ও জিলিপি খেলাম। তারপর ঝর্ণার জল খেয়ে নিয়ে আমরা আগের সেই শালবনের তলায় ফিরে এসে দেখি হেমেন যে ছোট সুটকেসটি ফেলে গিয়েছিল সেটি নেই। এই জনহীন বনে সুটকেস চুরি করবে কে? কিন্তু করেছে তো দেখা যাচ্ছে, সুতরাং মানুষ নিশ্চয়ই এখানে কোথাও আছে। আমরা সে দলের লোক নই যে দলের একজন চিড়িয়াখানায় জিরাফ দেখে বলেছিল অসম্ভব, এই ধরনের জানোয়ার হতেই পারে না, এ আমি বিশ্বাস করি না। হেমেন বলল, নতুন সুটকেসটা ভাই, সেদিন কিনে এনেছি কলকাতা থেকে, কিন্তু নীলকে তাই ভাবছি। আমার মনে হয় বনের মধ্যে রাখাল কি কাঠকুড়ুনি মেয়ে ঘুরতে ঘুরতে এদিকে এসেছিল, বেওয়ারিশ মাল পড়ে আছে দেখে নিয়ে গিয়েছে। জিনিসের আশা ছেড়ে দিয়ে চল এখন ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমের খোঁজ করি। আবার সেই বুদ্ধ নারকেল পথে পড়ল। এ গাছের দিকে চেয়ে শ্রদ্ধা হয় বটে। এই জাতীয় গাছই বনস্পতি নামের যোগ্য। কলের চিমনির মতো সোজা উঠে গিয়েছে, দেবদারুর মতো কালো মোটা গুঁড়ি, ওপরের দিকে তেমনি নিবিড় শাখা প্রশাখা। তবে গাছটাতে শাখা প্রশাখা দূরে ছড়ায় না, অনেকটা ইউক্যালিপটাস গাছের ধরনে, ওপরের দিকে তাদের গতি। হেমেন হঠাৎ বলল, দেখ দেখ, ওগুলো কি হে? সত্যি ভারী অপূর্ব দৃশ্য বটে। একটা গাছের ডালপালায় কালো কালো কি ফল ঝুলছে, রাশি রাশি ফল, প্রত্যেক ডালে 10টা 15টা, ভারী চমৎকার দেখাচ্ছে এখান থেকে। হেমেন বলল, একটা নয় হে, ওরকম গাছ আরও রয়েছে ওই পাশেই। এইবার আমি বুঝলাম, দূর থেকে ভালো বোঝা যাচ্ছিল না। বন্ধুকে বললাম, ওগুলো আসলে বাদুড় ঝুলছে গাছের ডালে, দূর থেকে ফলের মতো দেখাচ্ছে। হেমেন তো অবাক, সে এমন ধরনের বাদুড় ঝোলা দৃশ্য এর আগে কখনো দেখেনি। বলল, কাজরা ভ্যালির সে গম্ভীর দৃশ্য জীবনে কখনো সত্যি ভোলবার নয়। দুদিকে দুটো পাহাড় শ্রেণী, মাঝখানে এই বনময় উপত্যকা, বিশাল বনস্পতি সমাকুল, নির্জন নিস্তব্ধ। আমার কানে ঝর্ণার শব্দ গেল। দুজনে ঝর্ণার শব্দ ধরে সামনের দিক দিয়ে দূরে পাহাড় শ্রেণীর তলায় বনের মধ্যে একটা মন্দিরের চূড়ো দেখতে পেলাম। ওই নিশ্চয়ই ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম। হেমেন বলল, আমার সুটকেসটা আশ্রমের বালক বালিকারা নেয়নি তো হে? বনের মধ্যে দিয়ে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। জায়গাটার দৃশ্য বড় সুন্দর। একদিকে মন্দিরের 20 হাত দূরে বাঁ পাশে একটা বড় ঝর্ণা পাহাড়ের ওপর থেকে পড়ছে। আমাদের সামনে একটা গুহা, গুহায় ঢুকবার জায়গাটাতেই মন্দির, পাহাড়ের একেবারে তলায়। বহু প্রাচীন জায়গাটাতেই মন্দির, দেখলেই বোঝা যায়। নির্জন স্থান, দুদিকে পাহাড় শ্রেণী, মধ্যে এই সুন্দর উপত্যকা। প্রাচীন ভারতের পবিত্র আশ্রম পদের ছবি মনে জাগায় বটে। রোদ তখন পড়ে আসছে, পশ্চিম দিকের পাহাড় শ্রেণীর ছায়া পড়েছে উপত্যকায়। কত কি পাখি ডাকছে চারদিকের গাছপালায়। হেমেনও বলল, বড় সুন্দর জায়গাটি তো। আমাদের চোখের সামনে আশ্রমের ছবিকে পূর্ণতা দান করবার জন্যই যেন এক সন্ন্যাসিনী মন্দির থেকে বেরিয়ে এলেন। আমরা তো অবাক, এই বনের মধ্যে সন্ন্যাসিনী আমাদের দেখতে পেয়ে কাছে এলেন। তেমন সুন্দরীও নন, বিশেষ তরুণীও নন, বয়স 30-এর ওপর, তবে দেহের বর্ণ সুন্দর, অনেকটা গঙ্গাজলি গমের মতো। মাথায় এক ঢাল কালো চুলে কিছু কিছু জট বেঁধেছে, পরনে গৈরিক বসন। আমাদের হিন্দিতে বললেন, কোথা থেকে আসছো ছেলেরা? ভাগলপুর থেকে মাইজি। কি জাত? আমরা দুজনেই ব্রাহ্মণ। হেঁটে এলে? আগে কাজরা স্টেশনে বেলা 9টার সময় নেমে হাঁটছি। আজ তোমরা ফিরতে পারবে না, এইখানেই থাকো। আমি হেমেনের মুখের দিকে চাইলাম, তারপর দুজনে মিলে চারদিকে চাইলাম। থাকবো কোথায়? ঘরদোর তো কোনো দিকে দেখি না। গাছতলায় নিশ্চয়ই রাত্রি যাপন করার প্রস্তাব করেননি মাতাজি। সন্ন্যাসিনী বললেন, বাবা তোমরা থাকো, থাকতেই হবে। সন্ধ্যা হবে সামনের পাহাড় পেরিয়ে যাবার আগেই হয়তো। তাছাড়া দরকারই বাকি কষ্ট করে যাবার, থাকবার ভালো জায়গা আছে, কিন্তু কোথায় চোখে তো পড়ে না কোনো দিকে। হেমেন ও আমি আর একবার চারিদিকে চেয়ে দেখলাম। হেমেন চক্ষুলজ্জা বিসর্জন দিয়ে বলল, মাতাজি আমরা থাকবো কোথায়? সন্ন্যাসিনী হেসে বললেন, মন্দিরে, বাইরে থেকে বোঝা যায় না। গুহার ভিতরে মন্দির বাদে 2 কামরা, কোনো কষ্ট হবে না। আমরা একবার দেখতে চাইলাম জায়গাটা। মাতাজি আমাদের সঙ্গে করে নিয়ে গেলেন। মন্দিরের গায়ে ধ্যানী বুদ্ধের মূর্তি, প্রত্যেক পাথরে খোদাই, বৌদ্ধ যুগের চিহ্ন মন্দিরের সর্বাঙ্গে। বৌদ্ধ মন্দির কবে হিন্দু তীর্থস্থানে পরিণত হয়েছে তার সঠিক ইতিহাস সন্ন্যাসিনী কিছুই জানেন না বলেই মনে হলো। বৌদ্ধ ধর্ম বলে যে একটি ধর্ম ভারতবর্ষে আছে বা ছিল,
এসব ঐতিহাসিক তথ্য তার জানা থাকবার কথা নয়। কামরা দুটি ছোট বটে, কিন্তু বেশ ঠান্ডা, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা রাত কাটাবার পক্ষে নিতান্ত মন্দ হবে না। সন্ন্যাসিনী বললেন, বাঙালিরা ডাল ভাত ভালোবাসে, এখানে কিন্তু তা দিতে পারবো না। আমরা বললুম, তাতে কি, যা দেবেন তাতেই চলবে। হেমেন চুপি চুপি আমায় বলল, বিছানা কোথায়? শুকনো পাতালতা পেতে শুয়ে থাকতে হবে নাকি? কিন্তু শোবার সময়ের এখনো অনেক দেরি, সে ভাবনায় এখনই দরকার নেই। সন্ধ্যা নেমে আসায় সেই অপূর্ব সুন্দর উপত্যকাটিতে রাঙা রোদ সুউচ্চ বুদ্ধ নারকেল বৃক্ষের শীর্ষদেশ স্বর্ণাভ করে তুলেছে। চারিদিকে স্বপ্নপুরীর মতো নিস্তব্ধ শান্তি। সন্ন্যাসিনীকে জিজ্ঞাসা করলাম, এই উঁচু গাছটাকে কি বলে? উনি বললেন, বুদ্ধ নারকেল। আমরা তাঁর কাছ থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিয়ে উপত্যকার পূর্ব দিকে বেড়াতে গেলাম। সন্ন্যাসিনী বারণ করে দিলেন, সন্ধ্যার অন্ধকার হওয়ার সময় আমরা যেন বাইরে না থাকি এবং বনের মধ্যে বেশি দূর না যাই। ভাল্লুকের ভয় তো আছেই, তাছাড়া বাঘও মাঝে মাঝে যে বার হয় না এমন নয়। ঝর্ণা পার হয়ে খানিক দূর গিয়ে অরণ্য নিবিড়তর হয়েছে। বড় বড় পাথরের চাই এখানে ওখানে গড়িয়ে পড়েছে পাহাড় থেকে। কত কি পাখির কলরব গাছপালার ডালে ডালে। আমরা বেশি দূর না গিয়ে ক্ষুদ্র পাহাড়ি নদীর ধারে একখণ্ড পাথরের উপরে বসে রইলাম। সন্ধ্যার অন্ধকার নামবার পূর্বেই আশ্রমে ফিরে এলাম। মাতাজি আগুন করে আটাল লিট্টি সেঁকছেন। আমাদের কাছে বসতে বললেন। আমাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করলেন। ভাগলপুরে কি করি, কে কে আছে, বিবাহ করেছি কিনা ইত্যাদি মেয়েলি প্রশ্ন করতে লাগলেন। আমি বললাম, এই মন্দির কতদিনের মাতাজি? মন্দির অনেক দিনের, তবে লক্ষ্মীসরায়ের একজন ধনী মারোয়ারি ব্যবসাদার মন্দির নতুন করে সাজিয়ে দিয়ে ভেতরের কামরাও করে দিয়েছে। আপনি কতদিন আছেন এখানে? 10-12 বছর। ভয় করে না একলা থাকতে? ভয় কিসের? পরমাত্মার কৃপায় কোনো বিপদ হয়নি কোনো দিন। 10 বছর আগে এই সন্ন্যাসিনী গৌরাঙ্গী তরুণী ছিলেন, সে কথা মনে হলো। আর মনে হলো এই নির্জন উপত্যকায় মন্দিরের মধ্যে একা রাত্রি যাপনের বিপদ সে অবস্থায়। হেমেন বলল, মাতাজি আপনার দেশ কোথায়? গৃহস্থ আশ্রমের নাম বলতে নেই, তবুও বলি, আমার বাড়ি ছিল এই বেগুসরাইয়ের কাছেই। আমি এদেশেরই মেয়ে। আমার চাচা আগে এই আশ্রমের সেবায়িত ছিলেন, তারপর থেকে আমি আছি। এতক্ষণে অনেকখানি ব্যাপার আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এই দেশের মেয়ে এবং সম্ভবত বাল্যকাল থেকে ওর চাচাজির সঙ্গে এখানে অনেকবার গিয়েছেন এসেছেন, অনেকেই চেনে এ দেশে। আমি বললাম, একটা কথা জিজ্ঞেস করব মাতাজি, মাফ করবেন, আপনি কি বিবাহ করেননি? আমি বিধবা। 13 বছর বয়সে স্বামীর মৃত্যু হয়, সেই থেকেই গৈরিক ধারণ করেছি। তারপর তিনি নিজের জীবনের অনেক কথা বলে গেলেন। ওর কথার মধ্যে একটি সতেজ সজীব নারী মনের পরিচয় পেয়ে আমি ও আমার বন্ধু দুজনেই যেন এক নতুন জগৎ আবিষ্কারের আনন্দ অনুভব করলাম। ভেবে দেখলাম, এই সন্ন্যাসিনীর যদি বয়স আরও কম হতো, তবে এর জীবনের ইতিহাস শুনে আমরা অন্তত মনে মনেও এর প্রেমে না পড়ে পারতাম না। সেই বয়সই ছিল আমাদের। হেমেন বলল, আপনাকে এ বনে খাবার দাবার কে এনে দেয়? কিউল থেকে আমার শিষ্যরা আসে, ওরাই নিয়ে আসে, সপ্তাহে 2 দিন। আপনি সত্যিই অদ্ভুত মেয়ে, এরকম মেয়ের সাক্ষাৎ বেশি পাওয়া যায় না। কিছু না, পরমাত্মা যখন ডাকেন তার সব কাজ তিনিই করিয়ে নেন। আমি বিধবা হয়ে এক মনে তাকে ডেকেছি, ঘরের বাইরে আসবার চেষ্টা করেছি যে কত। সংসার আদৌ ভালো লাগতো না, বাইরে বেরোতে ইচ্ছে থাকতো কেবল। জপ তপ করবার কত বাধা সংসারে। আমাদের বেগুসরাইয়ের বাড়ির পেছনে ছোট একটি তেঁতুল গাছ আছে, কাছেই কিউল নদী। আমি বললাম, বেগুসরাই মহকুমা, সেখানে তো? এই লক্ষ্মীসরাইয়ের কাছে বেগুসরাই, ছোট্ট গাঁ, কিউল নদীর ধারে। তারপর শোনো ছেলেরা, কিউল নদীর ধারে সেই তেঁতুল গাছের কাছে বসে বসে কতদিন ভগবানকে ডেকেছি যে, আমায় একটা উপায় করে দাও, সংসার আমার বড় খারাপ লাগছে। ভগবানকে ডাকলে তিনি শোনেন। কি করে জানলেন? আমি প্রত্যক্ষ ফল পেয়েছি। এক মনে ডাকলে না শুনে তিনি থাকতে পারেন না। আমার একটু আমোদ লাগলো, কারণ সে সময় আমি নিজে ছিলাম ঘোর অ্যাগনস্টিক, লেসলি স্টেফেনের দার্শনিক মতে অনুপ্রাণিত। ভগবানকে মানি না যে তা নয়, কিন্তু তার অস্তিত্বের সন্ধান কেউ জানে না, কেউ দিতে পারে না, এই ছিল আমার মত। আমি বললাম, ভগবানকে কখনো দেখেছেন মাতাজি? না, সেভাবে দেখিনি, কিন্তু মনে মনে কতবার তাকে অনুভব করেছি। চোখের দেখার চেয়ে সে আরও বড়। চোখ ও মন দুই তো ইন্দ্রিয়, ভগবানকে বুঝবার ইন্দ্রিয় হলো মন, চোখ নয়।
যদি কেউ বলে ফুলের গন্ধ দেখব, সে দেখতে পাবে না, কারণ গন্ধ অনুভব করবার ইন্দ্রিয় স্বতন্ত্র, চোখ নয়। এও তেমনি। তারপর কি করলেন? আমার চাচাজিকে বললাম নির্জনে থাকবো, আমায় আশ্রমে নিয়ে যাও। সাধন ভজনের ব্যাঘাত হচ্ছে সংসারের গোলমালে। তিনি নিয়ে আসতে চাননি প্রথমে। আমি অনাহারে রইলাম 3 দিন, মুখে কেউ এক ফোঁটা জল দিতে পারেনি এই 3 দিনে। তখন তিনি বাধ্য হয়ে নিয়ে এলেন। তার সঙ্গে ছিলাম 5 বছর। তার মৃত্যুর পরে একাই আছি। ভালো লাগে এখানে একা একা, খুব ভালো লাগে। সংসারে গোলমাল সহ্য করতে পারি নে। এখানটা বড় নির্জন। মন স্থির করে থাকতে পারলে গৃহত্যাগীর পক্ষে এমন স্থান আর নেই। কিন্তু আপনি মেয়ে মানুষ, আপনার পক্ষে ভয়ও তো আছে। সেসব ভয় কখনো করিনি। ভগবানের দয়ায় কোনো বিপদও কখনো হয়নি। সবাই মানে। আশেপাশের গ্রামে আমার অনেক শিষ্য আছে, তারা প্রায়ই খোঁজ খবর নেয়। সকালে দেখো এখন তারা দুধ দিয়ে যায়, আটা দিয়ে যায়। লক্ষ্মীসরায়ের একজন শেঠজি চাল আটা পাঠিয়ে দেয় মাসে মাসে। আমাদের রাত্রের খাবার তৈরি হলো, চাপাটি আর ডাল। মাতাজি কাছে বসে যত্ন করে খাওয়ালেন। রাত্রে শোবার বন্দোবস্ত খুব ভালো না হলেও নিতান্ত খারাপ নয় দেখলাম। এক প্রস্ত বিছানা এখানে অতিথিদের জন্য মজুদ থাকে। লক্ষ্মীসরায়ের শেঠজি তার ব্যবস্থা করেছেন। আমাদের কোনোই অসুবিধে হলো না। হেমেন বলল, ভাই রাত্রে মন্দির থেকে বেরোনো হবে না, বাঘের ভয় আছে। মাতাজিকে না হয় ভগবান রক্ষা করে থাকেন, অসহায় মেয়ে মানুষ বলে। আমাদের বেলা তিনি অত খাতির নাও তো করতে পারেন। অনেক রাত পর্যন্ত আমরা গল্পগুজব করলাম। বনানী বেষ্টিত উপত্যকার নৈশ সৌন্দর্য দেখবার লোভ ছিল, কিন্তু হেমেন এ বিষয়ে উৎসাহ দিল না, মাতাজিও দেননি। তবে ঘুমের মধ্যেও আমরা আশ্রমের পার্শ্বস্থিত ঝর্ণার বাড়িপতনের শব্দ শুনেছি সারা রাত। সকালে আমরা বিদায় নিলাম। ফিরবার পথে আবার সেই বুদ্ধ নারকেলের ছায়াস্নিগ্ধ উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে আমরা চারদিকে চেয়ে দেখলাম। অপূর্ব দৃশ্য বটে। শুনেছিলাম কাজরা ভ্যালিতে স্লেট পাথরের কারখানা আছে, কিন্তু এখানে কোনো দিকে তার চিহ্ন পাওয়া গেল না। সামনের পাহাড়টা টপকে এপারে আসতে প্রায় বেলা 9টা বাজল। স্টেশন যখন আরও 5-6 মাইল দূরে, তখন ভাগলপুরের ট্রেন বেরিয়ে গেল। হেমেন বলল, আর তাড়াতাড়ি করে হেঁটে কী লাভ, এসো কোথাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক। ট্রেন আবার সেই সন্ধ্যাবেলা। সামনে একটা ক্ষুদ্র বস্তি পাওয়া গেল, তার নাম গোকর্ণটোলা। সে যুগের নামের মতো শোনায় যেন। একজন বৃদ্ধ লোক ইদারার পাড়ে স্নান করছে। তাকে আমরা বললাম, এখানে কিছু খাবার কিনতে পাওয়া যায়? বৃদ্ধ ঘাড় নেড়ে বলল, না। আমরা চলে যাচ্ছি দেখে সে আবার আমাদের পিছু ডাকলো। যদি আমরা কিছু মনে না করি কোথা থেকে আমরা আসছি, সে কি জিজ্ঞেস করতে পারে? কাজরা ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম থেকে। পুণ্য করে আসছেন বলুন। হয়তো। বেশ ভালো লাগলো আপনাদের, চমৎকার। ভাগলপুর থেকে বাঙালি বাবুরা আমার ছেলেবেলায় অনেক আসতেন আশ্রম দেখতে, এখন আর আসেন না। আপনারা আসুন, আমার বাড়িতে এবেলা থাকবেন, বড় খুশি হব। কারো বাড়ি গিয়ে ওঠা আমাদের ইচ্ছে ছিল না, কিন্তু যখন এসব স্থানে দোকান পসার নেই, অগত্যা রাজি না হয়ে উপায় কি? বস্তির মধ্যে যাবার আগ্রহ আমাদের কারো ছিল না। বিহারের এইসব গ্রাম্য বস্তি অত্যন্ত নোংরা। গায়ে গায়ে চালে চালে বসত। গ্রামের প্ল্যান নেই। দিগন্ত বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে একটুখানি জায়গা নিয়ে কতগুলো প্রাণী পরস্পরকে জড়াজড়ি করে তাল পাকিয়ে আছে যেন। ফাঁক ফাঁক হয়ে ছড়িয়ে বাস করার বাধা কিছুই ছিল না। এরকম অবাধ মুক্ত মাঠের মধ্যে জমির দামও বিশেষ আঁকড়া নয়, কিন্তু ওদের কুশিক্ষা ও সংস্কার তার বিপক্ষে দাঁড়িয়েছে। কারো বাড়ির সামনে একটা ছোট বাগান পর্যন্ত নেই, একটা গাছ পর্যন্ত নেই। বিহারের এই গ্রাম্য বস্তিগুলি দেখলে বোঝা যায়, সত্যিই দেখলে বোঝা যায় যে মানুষের সৌন্দর্য জ্ঞান হীনতা কত নিম্ন স্তরে নামতে পারে। এক বাড়ির দেওয়ালে পাশের বাড়ি চালা তুলেছে, অর্থাৎ 3খানা দেওয়ালে 2টি পৃথক পৃথক গৃহস্থের বাড়ি। কেন যে ওরা এই রকম করে তা কে বলবে? জায়গার কিছু অভাব আছে এই শহর থেকে বহু দূরে, পাড়াগাঁয়ের মধ্যে, বুনো জায়গায়। তা নয়, ওরা লেখাপড়া জানে না, স্বাস্থ্য কি করে বজায় রাখতে হয় তা জানে না, কে ওদের বলেও দেয় না। চিরকাল যা করে আসছে ওদের গ্রাম্য অঞ্চলে, ওরাও তাই করে। কল্পনাহীন মনে নতুন ছবিও জাগে না। সেই ঠেসাঠেসি খোলার চালা, ফণিমনসার ঝোপ, রাঙামাটির দেওয়াল, গরু ও মহিষের অতি অপরিষ্কার ও নোংরা গোয়াল বাড়ির সামনেই। তাল ও শালগাছের কড়িতে খোলার চালের নিচে শুকনো ভুট্টার বীজ ঝুলছে। মেয়েদের পরনে রঙিন ছাপা শাড়ি,
যা বোধহয় 3 মাস জলের মুখ দেখেনি। হাতে রূপোর ভারী ভারী কইছে ও কঙ্কন, বাহুতে বাজু, পায়ে ততোধিক ভারী কাঁসার মল। এইসব বস্তি প্লেগ ও কলেরার বিশেষ লীলাভূমি। একবার মহামারী দেখা দিলে 7-8 দিনের মধ্যে বস্তি সাফ করে দেয়। আমরা গিয়ে এমনি একটা খোলার ঘরের দাওয়ায় বসলাম, একটা দড়ির 4 পায়ের ওপর। বস্তির ছোট ছোট ছেলে মেয়ে একরাশ এসে জুটল সামনে। তাদের চেহারা দেখে মনে হয় আজন্ম ওরা স্নান করেনি, কাপড়ও কাচেনি। আমরা জিজ্ঞেস করলাম, গ্রামে পাঠশালা আছে? বৃদ্ধ বলল, এ টোলায় নেই, সহদেব টোলায় আছে প্রাইমারি স্কুল। ছেলেরা সব যায় ওখানে? সবাই যায় না বাবুজি, বড় হয়ে গেলে ছেলেরা গরু মহিষ চড়ায়, ক্ষেত খামারে কাজ করে। লেখাপড়া করলে কি সকলের চলে বাবুজি? বৃদ্ধ আমাদের হাত মুখ ধোবার জল নিয়ে এলো। জিজ্ঞেস করে জানা গেল ইদারার জল, তবুও অনেকটা ভালো। বস্তির মাঝখানে যে ছোট্ট পুকুর দেখে এসেছি, তার জল হলে আমাদের জল ব্যবহার স্থগিত রাখতে হতো। আপনারা আটা খাবেন না ছাতু? যা আপনাদের সুবিধে হয়, তবে আটাই বোধ হয়। আচ্ছা আচ্ছা বাবুজি, আপনারা চুপ করে বসে বিশ্রাম করুন, আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি। ওরা আমাদের জন্য রাতভর বন্দোবস্ত করে দিল। সে এক হিসেবে ভালো বলেই মনে হলো আমাদের কাছে। নিজের চোখে জিনিসগুলো দেখে ধুয়ে বেছে তবুও নিতে পারা যাবে। এদের আতিথ্য অত্যন্ত আন্তরিক ও উদার। এদের সারল্য অন্তরকে স্পর্শ না করে পারে না। কেবল মনে হয় যদি কেউ এদের স্বাস্থ্যের বিধিনিষেধগুলো বলে দেওয়ার থাকতো। আমরা পাশের একটা ছোট চালায় রান্না চড়ালাম। গ্রামের লোকে অনেকে এসে উঁকি ঝুঁকি দিয়ে দেখতে লাগলো আমাদের রান্না। আলু ও লাউয়ের তরকারি আর আটার রুটি। চাটনির জন্য ছিল চুকো পালং, কিন্তু আমরা চাটনি কি করে রাঁধতে হয় জানি নে। হেমেন বলল তার অনেক হাঙ্গামা, সুতরাং চাটনি রান্না বন্ধ রইল। দুজনে পরামর্শ করে অতি কষ্টে লাউয়ের তরকারি নামালাম। এদের কাছে ধরা না পড়ি যে আমরা রান্না জানি না। কথাবার্তা চলল খাওয়া দাওয়ার পরে। এই অঞ্চলের পল্লী জীবনের অনেক তথ্য সংগ্রহ করা গেল ওদের কাছ থেকে। গ্রামের সব লোকই চাষি। গম ও ভুট্টা এই দুটি প্রধান ফসল। অধিবাসীরা সবাই হিন্দু, তার মধ্যে অধিকাংশ দোসাদ অর্থাৎ মেথর, বাকি সকলে কুর্মী, একঘর রাজপুত। লেখাপড়া বিশেষ কেউ কিছু জানে না, ব্যবসা বাণিজ্য কেউ করে না, বেশি দূর কেউ যায়নি কখনো এই গ্রাম ছেড়ে। আমাদের গৃহস্বামী ওদের মধ্যে কিছু এলেমদার। জমি জমা সংক্রান্ত মামলাতে সে গ্রাম শুদ্ধ লোকের পরামর্শদাতা ও দলিল লেখক। মামলা সংক্রান্ত ব্যাপারে সে বার কয়েক মুঙ্গেল ও পাটনা গিয়েছে। এদের প্রধান খাদ্য আটার রুটি ও মকাইয়ের ছাতু। তরকারির মধ্যে জন্মায় রামতরুই, পটল, বেগুন, কয়েক প্রকারের শাক, शकरकंद आलू। गोल आलू और कफি ए अंचले जन्माय ना। ओसब दुर्मूल्य शौखीन तरकारी एरा नाकि तत पछंदও करे ना। प्लेग गत 2-3 বছর দেখা যায়নি, তার বদলে দেখা দিয়েছিল কলেরা। অনেক লোক মরেছিল। আমরা বললাম ডাক্তার নেই এখানে? না বাবু, কিউল থেকে আনতে হয়। তা অত পয়সা খরচ করে সবাই তো পারে না। কলেরার সময় কি করো? গতবার গভর্নমেন্ট থেকে একজন ডাক্তার পাঠিয়েছিল। এই ধরনের বহু অশিক্ষিত পল্লী নিয়ে বিহার ও বাংলা। শহরে বাস করে জাতির দুঃখ দুর্দশা জানা সম্ভব নয়। বাংলা ও বিহারের বহু স্থান এখনও মধ্যযুগের আবহাওয়ায় নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে, কি শিক্ষায়, কি মতামতে, কি জীবিকার্জনের প্রণালীতে। উড়িষ্যার একটি নিভৃত পল্লী অঞ্চলে একবার দেখবার সুযোগ হয়েছিল, সেখানেও এই রকম দেখেছি। তবে আমার মনে হয়েছে বিহারি পল্লীবাসীরা বেশি অপরিচ্ছন্ন উড়িষ্যাবাসীদের অপেক্ষা। উড়িষ্যা গৃহস্থের বাড়িঘর গোবর মাটি দিয়ে বেশ লেপা মোছা, লোকগুলিও এত অপরিষ্কার নয়। উড়িষ্যার পল্লীগ্রামের কথা পরে বলছি। আমরা বেলা 3টের সময় গোকর্ণটোলা থেকে কাজরা স্টেশনের দিকে রওনা হই। বৃদ্ধ গৃহস্বামী গল্প করতে করতে প্রায় 1 মাইল রাস্তা আমাদের সঙ্গে এলো। আমরা তাকে বারবার বলে এলাম বিদায় নেবার জন্যে। ভাগলপুরে মামলা করতে আসে যদি কখনো, তবে যেন আমাদের বাসায় এসে ওঠে। সন্ধ্যার সময় কাজরা থেকে ট্রেন ছাড়ল। একদিন দুপুরের ট্রেনে আমি ভাগলপুর থেকে গৈবিনাথ দেখতে গেলাম। সুলতানগঞ্জ স্টেশন থেকে প্রায় 1/2 মাইল কি তার কিছু কম হেঁটে গঙ্গার ধার। সেখানে এসে নৌকো করে গৈবিনাথ যেতে হয়, কারণ গৈবিনাথ একটা ছোট পাহাড়, সোজা গঙ্গা গর্ভ থেকে উঠেছে। পাহাড়ের ওপর গৈবিনাথ শিবের মন্দির। আমি যেদিন গিয়েছিলাম সেদিন ওখানে লোকের যাতায়াত কম ছিল। রেলের ধারে বলে গৈবিনাথে প্রায়ই শনি বা রবিবার
লোকজনের ভিড় একটু বেশি হয়ে থাকে। ঋষ্যশৃঙ্গের আশ্রম যত ভালো জায়গায় হোক, অতদূর রাস্তা আর বন জঙ্গলের মধ্যে বলে সেখানে বড় একটা কেউ যেতে চায় না। যদিও কিউল থেকে জামুই আসবার সময় বাঁ দিকে যে পাহাড় শ্রেণী ও জঙ্গল দূরে দেখা যায়, ওই হলো ঋষ্যশৃঙ্গ আশ্রমের সেই পাহাড়। কিন্তু ইআই রেলওয়ের মেন লাইনের কোনো স্টেশনে নেমে সেখানে যাবার রাস্তা নেই, লুপ লাইনের কাজরা স্টেশন ছাড়া। মস্ত বড় একটা তীর্থস্থান না হলে যে কষ্টটা হবে তার অনুপাতে পুণ্য কতখানি অর্জন করে আনতে পারা যাবে সেটা খতিয়ে না বুঝে শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য দেখবার লোভে লোকে অত কষ্ট স্বীকার করে না। ঋষ্যশৃঙ্গ মুনির অত প্রসিদ্ধ তীর্থস্থান নয়, কে শুনেছে ওর নাম? কিন্তু গৈবীনাথে যাতায়াতের সুবিধে খুব। স্টেশন থেকে 2 পা হাঁটলেই হলো গঙ্গা গর্ভে পাহাড়, তার উপরে শিব মন্দির। এর কাছে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমের তুলনা হয়, বিশেষ করে যেখানে যেতে হয় জঙ্গলের মধ্যে 13 মাইল রাস্তা ভেঙে। গৈবীনাথ মন্দিরে আমি আরও 2 বার গিয়েছি। একবার আমার ভগ্নী জাহ্নবী ও আমার ভাই নুটু সঙ্গে ছিল। ভাগলপুরের প্রসিদ্ধ উকিল দেবতাবাবুও সেবার ছিলেন আমাদের সঙ্গে। প্রথম দিন একা গিয়ে যে অনুভূতি ও আনন্দ পেয়েছিলাম, ঠিক সে ধরনের মানসিক অভিজ্ঞতা অন্যবার হয়নি। আমি গিয়ে প্রণাম করে বললাম, বাবাজি আশীর্বাদ করুন। সাধু হিন্দিতে বললেন, বেঁচে থাকো বাবা। আপনি এখানেই থাকেন? না, মাস 2 এসেছি। তবে কোথায় থাকেন? কন্যাকুমারিকা থেকে উত্তরে বদ্রী বিশাল পর্যন্ত সব তীর্থস্থানেই আমার যাতায়াত। 13 বার বদ্রী বিশাল গিয়েছি। আমাদের আসবার কি ঠিক আছে কিছু? এখন এখানেই আছি। পুরুষ মানুষ না হলে সন্ন্যাসী সেজে লাভ। একেই বলি প্রকৃত সাধু। এর কাছে ঋষ্যশৃঙ্গ আশ্রমের সেই সন্ন্যাসিনী কিছুই নয়, ঢাকের কাছে টেমটম। ভক্তিতে আমি আপ্লুত হয়ে পড়লাম। সাধুজি আমায় বললেন, ঘর কোথায়? কলকাতায়। ব্রাহ্মণ? জি হ্যাঁ। সত্য কথা বলবো সাধু বাবা, আমার কাছে 1 পয়সাও চাননি। আমি একটি সিকি তার পায়ের কাছে রাখলাম। তিনি সেটা হাতে তুলে নিয়ে কোথায় যেন রেখে দিলেন। মুখের ভাব দেখে মনে হলো আমার প্রতি যথেষ্ট প্রসন্ন হয়েছেন। সাধুজি বেদান্তের ব্যাখ্যা আরম্ভ করে দিলেন, মায়া কি, আধ্যাত্ম কি ইত্যাদি। আমার সেসব শুনবার আগ্রহের চেয়েও তার মুখে তার ভ্রমণ কাহিনী শুনবার আগ্রহই ছিল প্রবলতর। কিন্তু সাধুজির মনে কষ্ট দিতে পারলাম না। আধ ঘন্টা ধরে চুপ করে বসে বেদান্ত ব্যাখ্যা শুনবার পরে আমি তার কাছে বিদায় নিয়ে আবার মন্দিরের পেছনে একখানা পাথরের উপরে এসে বসলাম। তখন সূর্য অস্ত যাচ্ছে। রক্ত সূর্যাস্তের আভা পড়েছে গঙ্গার বুকে, বিচিমালায়, গৈবীনাথের মন্দির চূড়া ত্রিশূলের গায়ে, এপারের গাছপালায়। জামালপুরের মারব পাহাড় পশ্চিম আকাশের কোলে নীল মেঘের মতো দেখাচ্ছে। গৈবীনাথের মন্দিরের ঠিক নিচে পাহাড়ের গায়ে একটা ছোট গুহা আছে, সেটাও দেখে এসেছি। তার মধ্যে এমন কিছু দেখবার নেই, তবে এই রকম রক্তাক্ত অপরাহ্নে আকাশতলে পাহাড়ের উপরে পা ঝুলিয়ে গঙ্গায় এবং গঙ্গার অপর তীরবর্তী সুবিস্তীর্ণ চরভূমির দিকে চোখ রেখে নিরিবিলি বসে থাকার বিরল সৌভাগ্য ঘটেছিল বলেই গৈবীনাথ তীর্থ দর্শন আমার সফল হয়েছিল। কতক্ষণ বসে থাকবার পরে হঠাৎ কখন জলে চাঁদের প্রতিবিম্ব উজ্জ্বলতর হয়েছে দেখে চমক ভাঙল। সন্ধ্যার কিছুক্ষণ পর ট্রেন। সেবার যে ট্রেনে কাজরা থেকে এসেছিলাম ভাগলপুরে। এদিকে মনে প্রবল বাসনা, রাত্রিটা এখানে থাকলে ভালো হয়। অগত্যা সাধু বাবাজির কাছেই আবার গেলাম। তিনি শুনে বললেন, মন্দিরের মহান্তজিকে একবার বলে দেখো, আমি তোমাকে বড়জোর একখানা কম্বল দিতে পারি, অন্য কিছুই আমার নেই। মহান্তজিকে গিয়ে ধরলাম। আমার আবেদন শুনে তিনি বোধহয় একটু বিস্মিত হয়েছিলেন। বললেন, থাকবার অন্য জায়গা নেই, রাতে মন্দির বন্ধ থাকে, পাশের বারান্দায় থাকতে পারো, কিন্তু তোমার সঙ্গে বিছানা আছে। কিছু নেই, তবে সাধুজি একখানা কম্বল দেবেন বলেছেন। এখানে গঙ্গার বুকে রাত্রে বেশ শীত পড়বে, খোলা বারান্দায় শুয়ে থাকতে পারবে? খুব, ও আমার অভ্যেস আছে, আপনি থাকবার অনুমতি দিলেই হয়। থাকো, কিন্তু খাবে কি? কিছু দরকার নেই, তোমার খুশি। কিন্তু সেখান থেকে জ্যোৎস্না রাত্রে গঙ্গার তরঙ্গ ভঙ্গ দেখা আমার অদৃষ্টে ছিল না। সাধুজির কাছে আবার ফিরে গিয়ে দেখি এক শেঠজি সেখানে বসে। আমার প্রস্তাব শুনে শেঠজি আমায় প্রতিনিবৃত্ত করবার চেষ্টা করতে লাগলেন। তিনিও স্টেশনে যাবেন। তার এক্কা এসে আছে গঙ্গার ধারে, সেখানে রাত্রে থাকবার জায়গা নয়, ভীষণ শীত করবে। বিশেষ করে সন্ন্যাসীর কম্বল নিলে ওর বড় অসুবিধে হবে রাত্রে।
আসল কথা পরে বুঝেছিলাম। সন্ধ্যার পরে গঙ্গার ধার থেকে সুলতানগঞ্জ স্টেশন পর্যন্ত পথটি খুব নিরাপদ নয়। বেশি দূর নয় যদিও, তবু দু একটা রাহাজানি হয়ে গিয়েছে ইতিপূর্বে। শেঠজির কাছে কিছু টাকা ছিল, তিনি একজন সঙ্গী খুঁজছেন। সাধুজির সামনে শেঠজি কম্বলের কথা প্রথমে বলেননি, আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনি কম্বল নিলে সাধুজি শীতে জমে যাবেন রাত্রে। উনি বুড়ো মানুষ, নেবেন না ওর কম্বল, আপনি চলুন আমার সঙ্গে। এ কথা আমার আগে কেন মনে হয়নি ভেবে বেশ একটু অপ্রতিভ হয়ে গেলাম। তারপর দুজনে এসে নৌকোয় চড়ে তীরে নামলাম। এক্কা দাঁড়িয়েছিল, ট্রেন আসবার অল্প সময় তখন বাকি। তখন এক্কাওয়ালা আমাদের স্টেশনে পৌঁছে দিল। গৈবীনাথ আর যে দুবার গিয়েছি তখন এমন নির্জন ছিল না স্থানটি। এবারকারের মতো আনন্দ পাইনি আর সেখানে। এই সঙ্গে আরও একটি দেব মন্দিরের কথা বলি। আমার খুব ভালো লাগতো জায়গাটি, যদিও স্থানীয় গ্রাম্য লোক ছাড়া সেখানে অন্য লোক কখনো যায়নি।